গরিব অটোচালক ভেবে তালাকপ্রাপ্ত ইন্সপেক্টর স্ত্রী হাত তুললেন। তারপর পরের মুহূর্তেই যা ঘটল তা দেখে পুরো শহর অবাক হয়ে গেল। বন্ধুরা, সকাল ঠিক ৯টা বেজেছিল। রাস্তা সেই ব্যস্ত আর ধুলোবালিতে ভরা ছিল। তীব্র শোরগোল, ছুটন্ত জীবন আর চারদিকে মানুষের তাড়াহুড়ো। কিন্তু সেই রাস্তায় দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি আজ যেন পুরোপুরি এক আলাদা জগতে হারিয়ে গিয়েছিল। অটোর পুরনো সিটে বসে সেই লোকটি রোজকার মতো যাত্রীদের অপেক্ষা করছিল। কিন্তু আজ তার হাত হালকা কাঁপছিল, কারণ আজ সে শুধু একজন সাধারণ অটোচালক ছিল না। আজ সে নিজের ফেলে আসা জীবনের সবচেয়ে যন্ত্রণাদায়ক অংশের সামনে দাঁড়াতে চলেছিল। তার নাম ছিল রাঘব, বয়স ৪০-এর কাছাকাছি। চেহারায় বছরের পর বছর কঠিন পরিশ্রমের গভীর রেখা, আর চোখে এক অদ্ভুত গভীর ক্লান্তি। এমন ক্লান্তি যা শুধু ঘুমের অভাব থেকে নয়, বরং জীবনের তিত সত্যগুলো থেকে আসে। রাঘব আগে কখনো এমন ছিল না। একসময় সেও পরিষ্কার পরিচ্ছন্ন জামাকাপড় পরত, সোজা আর মজবুত কাঁধ নিয়ে আত্মবিশ্বাসের সাথে হাঁটত এবং মানুষের চোখের দিকে তাকিয়ে কথা বলত। কিন্তু এই সব অনেক আগের কথা, সেই পুরনো সময়ের, যখন তার স্ত্রী এখনও পুলিশ ইন্সপেক্টর হননি। রাঘব সামনের রাস্তার দিকে তাকাল। রাস্তার ওপারে একটি সাদা রঙের পুলিশের জিপ থেমেছিল। সাইরেন বন্ধ ছিল, কিন্তু উর্দির জেল্লা দূর থেকেই স্পষ্ট দেখা যাচ্ছিল। সেই উর্দিই তার পুরো জীবনকে দুটি আলাদা অংশে ভাগ করে দিয়েছিল। জিপ থেকে এক নারী নামলেন। দৃঢ় এবং আত্মবিশ্বাসী চলন, সোজা পিঠ আর চোখে সেই কঠোরতা ও দৃঢ়তা যা বছরের পর বছর কঠিন ট্রেনিংয়ের পর আসে। ইন্সপেক্টর অনন্যা। শহরে তার বেশ নামডাক ছিল। সৎ, অত্যন্ত কঠোর এবং তেজস্বী। পুলিশ বিভাগে মানুষ তাকে শুধু ভয় পেত না, বরং তার সাহস আর সঠিক সিদ্ধান্তের কারণে সম্মানের সাথে চিনত। রাঘব মুহূর্তের জন্য চোখ নামিয়ে নিল। সে একদমই চাইছিল না যে তার চোখ অনন্যার সাথে মিলে যাক, কারণ চোখ মিললেই ২০ বছর পেছনে চলে যেতে হতো। অনন্যা পুরো রাস্তার পরিস্থিতি দেখে নিলেন। আজ সেখানে যানজটের সৃষ্টি হয়েছিল, কেউ নিয়ম ভেঙেছিল। তার নজর সরাসরি রাঘবের অটোর ওপর গেল, যা একটু সামনে ভুল জায়গায় দাঁড়িয়েছিল। এই অটো এখানে কেন দাঁড়িয়ে আছে? তার গলায় প্রশ্ন নয়, বরং কঠোর আদেশ ছিল। রাঘব কিছু বলল না। সে ধীরে ধীরে অটো স্টার্ট করার চেষ্টা করতে লাগল, কিন্তু দেরি হয়ে গিয়েছিল। থামো! অনন্যা কড়া গলায় ডাক দিলেন। আশেপাশের মানুষজন থমকে গেল। রাস্তা যেন স্থির হয়ে গেল। রাঘব অটো বন্ধ করে নিচে নেমে এলো। সে মাথা কিছুটা নিচু করে রেখেছিল, যেন কোনো অজানা অপরাধের বোঝা বয়ে বেড়াচ্ছে। কাগজ দেখাও, অনন্যা না তাকিয়েই বললেন। রাঘব পকেটে হাত ঢোকাল। লাইসেন্স বের করার সময় তার আঙুলগুলো কাঁপছিল। লাইসেন্সটি এগিয়ে দেওয়া হলো। অনন্যা সেটি দেখলেন এবং হঠাৎ তার ভ্রু কুঁচকে গেল। লাইসেন্সটি পুরনো ছিল। নাম পড়তেই তার চেহারায় হালকা বিরক্তিবোধ ফুটে উঠল। এত নোংরা অবস্থায় অটো চালাও? তার গলার আওয়াজ চড়ে গেল। লোকজন দেখতে লাগল। রাঘব প্রথমবারের মতো মাথা তুলল, মাত্র এক মুহূর্তের জন্য। সেই মুহূর্তে অনন্যার চোখ তার চোখের সাথে ধাক্কা খেল। ১ সেকেন্ড, ২ সেকেন্ড, এবং তারপর অনন্যা চোখ সরিয়ে নিলেন। তিনি কি চিনতে পারলেন না, নাকি হয়তো চিনতে চাইলেন না? তোমাদের মতো লোকেদের জন্যই শহরের এই দশা, যেখানে খুশি অটো দাঁড় করিয়ে দাও, কোনো নিয়ম নেই, কোনো সম্মান নেই। রাঘব চুপ ছিল। সে অনেক কিছুই বলতে পারত। সে বলতে পারত, আমি সেই মানুষটি, কিন্তু সে বলেনি, কারণ সে জানত কিছু শব্দ কখনো ফিরিয়ে নেওয়া যায় না। কথা বলছো না কেন? অনন্যা কঠোরভাবে বললেন। রাঘব ধীরে ধীরে জবাব দিল, ভুল হয়ে গেছে ম্যাডাম, শুধু এইটুকুই। সেই ম্যাডাম শব্দটি অনন্যাকে আরও চটিয়ে দিল। ম্যাডাম! তিনি এক পা এগিয়ে গিয়ে বললেন, তামিজ দিয়ে কথা বলতে শেখো। ভিড় বাড়তে লাগল। কেউ ফিসফিস করে বলল, দেখো, অটোওয়ালার আজ কপালে দুঃখ আছে। রাঘব চারদিকে তাকাল। কারোর চোখে সহানুভূতি ছিল না, শুধু তামাশা দেখার ইচ্ছা ছিল। অনন্যা হাত তুললেন, হয়তো ভয় দেখানোর জন্য, হয়তো শিক্ষা দেওয়ার জন্য, অথবা হয়তো এই কারণে যে তার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটিকে শুধু একজন গরিব অটোচালক মনে হয়েছিল। কিন্তু ঠিক সেই মুহূর্তে, যখন হাতটি শূন্যে ছিল, রাঘবের কণ্ঠ শোনা গেল, খুব ধীর, খুব ভারী। রাঘব। শুধু নাম, কোনো অভিযোগ নেই,
কোনো নালিশ নেই, শুধু নাম। হাতটি সেখানেই থেমে গেল। অনন্যার দম আটকে গেল। তিনি ধীরে ধীরে সামনের দিকে তাকালেন, সেই মুখটির দিকে যা তিনি বছরের পর বছর আগে খুব কাছ থেকে দেখেছিলেন। প্রথমবারের মতো তার চোখে কঠোরতা নয়, বরং ঘাবড়ে যাওয়ার ছাপ ছিল। ভিড় কিছুই বুঝতে পারল না, কিন্তু কাহিনী এখন সেই মোড়ে এসে দাঁড়িয়েছিল যেখানে আর কোনো কিছুই আগের মতো থাকার ছিল না। কিছুক্ষণ পর অনন্যা তার হাত নিচে নামিয়ে নিলেন। পেছন থেকে একজন কনস্টেবল ধীরে ধীরে জিজ্ঞেস করল, ম্যাডাম, কি হয়েছে? অনন্যা কোনো জবাব দিলেন না। তার মস্তিষ্ক দ্রুত অতীতে ছুটে যাচ্ছিল, সেই গলিতে, সেই ছোট ঘরটিতে যেখানে একসময় তিনি আর রাঘব একসাথে চা খেতেন। এখানে কেন? অনন্যা নিজেকেই জিজ্ঞেস করলেন, কিন্তু প্রশ্নটি মুখ দিয়ে বেরিয়ে এলো। রাঘব খুব ধীরে বলল, কাজ করি এখানে, ব্যাস এটুকুই। কোনো সাফাই নেই, কোনো অভিযোগ নেই। অনন্যা চারদিকে তাকালেন। মানুষ এখনও তামাশা দেখছে। তিনি নিজেকে সামলে নিলেন। উর্দি আবার তার কাঁধে ফিরে এলো। সবাই সরে যান, তিনি কঠোর গলায় বললেন। ভিড় ধীরে ধীরে কমতে লাগল, কিন্তু উৎসুক নজরগুলো এখনও টিকে ছিল। অটো সাইডে রাখো, তিনি রাঘবকে বললেন। রাঘব কোনো কথা না বলে অটো সাইডে লাগাল। অনন্যা দীর্ঘশ্বাস নিলেন এবং বললেন, তোমার এই অবস্থায় এখানে অটো চালানো উচিত ছিল না। এই কথাটি তিনি একজন অফিসারের মতো বললেন, কিন্তু গলায় তাদের পুরনো সম্পর্কের দুঃখও লুকিয়েছিল। রাঘব কোনো নালিশ ছাড়াই জবাব দিল, যেখানে কাজ পাওয়া যায় গরিব মানুষ সেখানেই দাঁড়িয়ে পড়ে। তার গলায় না কোনো খোঁচা ছিল, না কোনো কষ্টের প্রদর্শন, ছিল শুধু বাস্তবতা। অনন্যা তার দিকে তাকালেন। সেই মানুষটি যাকে নিয়ে তিনি একসময় স্বপ্ন দেখতেন, আজ তার সামনে দাঁড়িয়েছিল এবং তার কোনো অভিযোগ ছিল না। কত বছর হয়ে গেল? অনন্যা হঠাৎ জিজ্ঞেস করলেন। রাঘব হিসেব করল, 6 হয়তো 7। অনন্যার আঙুল হালকা কেঁপে উঠল। 7 বছর। এই এতগুলো বছরে তিনি কতবার ভেবেছেন রাঘব কোথায় থাকবে, কিন্তু প্রতিবারই তিনি নিজেকে বুঝিয়েছিলেন যে সে নিশ্চয়ই ঠিক থাকবে। আজ প্রথমবারের মতো সেই ঠিক থাকার সত্যটি সামনে এলো। তুমি জানালে না কেন? অনন্যা জিজ্ঞেস করলেন। কি জানাতাম? রাঘব না তাকিয়েই বলল, তোমার চাকরি, তোমার সম্মান সবকিছু নতুনভাবে শুরু হয়েছিল, আর তুমি। অনন্যার গলা ভারী হয়ে এলো। আমি পুরনোই রয়ে গেলাম, রাঘব বলল। এই বাক্যটি তীরের মতো লাগল। অনন্যা চোখ বন্ধ করে নিলেন। তার মনে পড়ল সেই দিনটির কথা যখন ডিভোর্স পেপারে রাঘব কোনো তর্ক ছাড়াই সই করে দিয়েছিল। তিনি জিজ্ঞেস করেছিলেন, তুমি কিছু বলবে না? আর রাঘব বলেছিল, যদি তুমি খুশি থাকতে পারো তবে আমার শব্দগুলো বেকার। আজ সেই মানুষটি তার সামনে দাঁড়িয়েছিল। তুমি আমাকে ঘৃণা করো না? অনন্যা ধীরে ধীরে জিজ্ঞেস করলেন। রাঘব প্রথমবারের মতো তার দিকে তাকালো সরাসরি। ঘৃণা করতে শক্তি লাগে, সে বলল। আমার কাছে অত শক্তি কখনো ছিলই না। অনন্যার গলা বুঝে এলো। পেছনে দাঁড়িয়ে থাকা কনস্টেবল এই সব শুনছিল, কিন্তু কিছুই বুঝতে পারছিল না। ম্যাডাম, চালান? সে ইতস্তত হয়ে জিজ্ঞেস করল। অনন্যা ঘুরে তাকালেন। এক মুহূর্তের জন্য তার ভেতরে অফিসার আর স্ত্রী সামনাসামনি দাঁড়িয়েছিল। না, তিনি কঠোরভাবে বললেন, কোনো চালান হবে না। কনস্টেবল অবাক হয়ে গেল, কিন্তু নিয়ম অনুযায়ী বলল, ম্যাডাম, আমি বলেছি তো না। অনন্যার গলায় আদেশ ছিল। কনস্টেবল চুপ হয়ে গেল। অনন্যা রাঘবের দিকে তাকালেন। তুমি যেতে পারো। রাঘব মাথা নাড়ল, অটো স্টার্ট দিল, কিন্তু যাওয়ার আগে সে থামল। একটি কথা বলার ছিল, সে বলল। অনন্যা তার দিকে তাকালেন। আজ যা কিছু হলো তা আমার জন্য হওয়া উচিত ছিল না। তুমি তোমার কাজ ঠিকভাবে করছিলে। অনন্যার চোখ থেকে একটি অশ্রুবিন্দু গড়িয়ে পড়ল। তিনি অফিসার ছিলেন, কিন্তু মানুষও ছিলেন। আর রাঘব কথাটি শেষ করল। হাত তোলার প্রয়োজন ছিল না, ব্যাস এটুকুই বলে সে অটো নিয়ে চলে গেল। অনন্যা সেখানেই দাঁড়িয়ে রইলেন। রাস্তা আবার সচল হল। শোরগোল ফিরে এলো, কিন্তু তার ভেতরে সবকিছু শান্ত ছিল। এমন এক নিস্তব্ধতা যা ঝড়ের আগে আসে। কনস্টেবল ধীরে ধীরে জিজ্ঞেস করল, ম্যাডাম, উনি কে ছিলেন? অনন্যা কোনো জবাব দিলেন না। তিনি দূর চলে যাওয়া অটোর দিকে তাকিয়ে রইলেন, এবং প্রথমবারের মতো তার উপলব্ধি হল যে আজ কাহিনী এখানে শেষ হয়নি। আজ কেবল দরজা খুলেছিল। কিছুক্ষণ পর কনস্টেবল দুবার ডাক দিল। তখনই তিনি যেন বর্তমানে ফিরে এলেন এবং দীর্ঘশ্বাস নিয়ে বললেন, গাড়ি আগে বাড়াও। তিনি ছোট একটি আদেশ দিলেন এবং নিজে জিপে বসে পড়লেন। রাস্তা পেছনে ফেলে গাড়ি এগিয়ে চলছিল, কিন্তু মন আগে বাড়তে পারছিল না।
প্রতিটি সিগন্যাল, প্রতিটি হর্ন, প্রতিটি মুখ সবই ঝাপসা লাগছিল। তিনি শুধু একটি মুখ পরিষ্কার দেখতে পাচ্ছিলেন, রাঘবের। সেই মানুষটি যে একসময় সাত সকালে তার জন্য চা বানাত, আজ রোদে দাঁড়িয়ে নিজের অপমান গিলে নিয়েছিল। থানায় পৌঁছতে পৌঁছতে অনন্যার ভেতরের ভারাক্রান্ত ভাব আরও বাড়ল। তিনি নিজের চেয়ারেই বসে ফাইলগুলো হাতে নিলেন না, কম্পিউটার খুললেন না, শুধু হাত দুটো জোড়ো করে কিছুক্ষণ চুপচাপ বসে রইলেন। ম্যাডাম, সব ঠিক আছে? স্টেশন হাউস অফিসার জিজ্ঞেস করলেন। অনন্যা মাথা তুললেন। হ্যাঁ, সব ঠিক আছে। কিন্তু গলায় সেই আত্মবিশ্বাস ছিল না যার রোজ থাকত। পুরো দিন তিনি কাজ করতে থাকলেন, কিন্তু প্রতিটি আদেশের মাঝে রাঘবের গলার আওয়াজ ঢুকে পড়ছিল। হাত তোলার প্রয়োজন ছিল না। সন্ধ্যায় যখন উর্দি ছাড়লেন, মনে হলো যেন তার সাথে কোনো ঢালও নেমে গেছে। বাড়ি পৌঁছলেন তো বাড়িটি আগের মতোই ছিল, পরিপাটি কিন্তু ফাঁকা। তিনি ব্যাগ রাখলেন এবং আলো না জ্বালিয়েই সোফায় বসে পড়লেন। অন্ধকারে স্মৃতিগুলো বেশি পরিষ্কার দেখা যায়। তার মনে পড়ল সেই দিনের কথা যখন তিনি রাঘবকে বলেছিলেন, যদি আমি অফিসার হই তবে তুমি কি আমার সাথে চলতে পারবে? আর রাঘব হেসে বলেছিল, তুমি ওড়ো, আমি নিচ থেকে দেখে নেব। সেই সময়ে কথাটি রসিকতা মনে হয়েছিল, আজ তা ভবিতব্য হয়ে দাঁড়িয়েছে। অনন্যা মোবাইল হাতে নিলেন, কন্ট্যাক্ট লিস্ট খুললেন। রাঘবের নম্বর এখনও সেভ ছিল। নামের পাশে কোনো ইমোজি নেই, কোনো ট্যাগ নেই, শুধু রাঘব। আঙুল নম্বরের ওপর গেল, তারপর থেমে গেল। আমি কি বলবো, ক্ষমা নাকি দেরিতে জেগে ওঠা মানবিকতা? মোবাইলটি আবার রেখে দিলেন। একই রাতে রাঘবের দিনটিও সহজ ছিল না। অটোস্ট্যান্ডে লোকজন বলাবলি করছিল, আজ তো পুলিশ তোকে ছেড়ে দিল, কেউ একজন বলল। রাঘব হালকা হাসল। হ্যাঁ, কাউকে কি বোঝাত যে ছেড়ে দেওয়ার যন্ত্রণা ছেড়ে পাওয়ার চেয়ে অনেক বেশি ভারী হয়। সে গভীর রাতে নিজের ঝুঁপড়িতে পৌঁছল। ছোট্ট জায়গা, একটি চারপাই, একটি বাল্ব। সে সারাদিনের আয় পকেট থেকে বের করল, নোটগুলো গুনল। কম ছিল, কিন্তু ততটা যাতে আজকের খাবার হয়ে যায়। সে চুপচাপ বসে রইল। অনন্যার চোখগুলো বারবার সামনে ভেসে আসছিল। তিনি হাত তুলেছিলেন, কিন্তু তার চেয়েও বেশি তাকে বিঁধেছে সেই মুহূর্তটি যখন তিনি তাকে চিনতে পারেননি। আমি এত বদলে গেলাম, এই প্রশ্নটি তাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছিল। পরের দিন অনন্যা এক অদ্ভুত কাজ করলেন। তিনি উর্দিতে ছিলেন না, সাধারণ পোশাকে থানা থেকে বেরোলেন। কাউকে কিছু না জানিয়ে সেই এলাকার দিকে চললেন যেখানে অটোওয়ালারা থাকত। তিনি নিজেও জানতেন না তিনি কি খুঁজছেন, হয়তো শুধু সত্য। একটি চায়ের দোকানে তিনি অটো স্ট্যান্ড সম্পর্কে জিজ্ঞেস করলেন। রাঘব? দোকানদার বলল, হ্যাঁ, এখানেই কাছে থাকে, খুব সাধারণ মানুষ, কারো সাথে ঝামেলায় জড়ায় না। অনন্যার বুক ভারী হয়ে এলো। সাধারণ মানুষ। তিনি আরও এগিয়ে গেলেন। ঝুপড়ির সারিতে একটি ঝুপড়ির বাইরে অটো দাঁড়িয়েছিল, সেই একই অটো। অনন্যা থামলেন, বুক দুরুদুরু করছিল। তখনই তিনি দেখলেন রাঘব ভেতরে কোনো বাচ্চাকে পড়াচ্ছিল। এটা এভাবে লেখে, সে বোঝাচ্ছিল। বাচ্চাটি মন দিয়ে শুনছিল। অনন্যা স্তব্ধ হয়ে গেলেন। এটি সেই ছবি ছিল না যা তিনি নিজের মনে তৈরি করেছিলেন। গরিব, ভেঙে পড়া, হার মেনে নেওয়া এক মানুষ। এই মানুষটি এখনও বিলিয়ে দিচ্ছে। তিনি পেছনে হটতে লাগলেন, কিন্তু তখনই রাঘব তাকে দেখে নিল। দুজনের চোখাচোখি হল। এইবার কোনো উর্দি ছিল না, কোনো অটো ছিল না, শুধু দুজন মানুষ ছিল যারা একে অপরকে খুব ভালো করে জানত। তুমি এখানে? রাঘব জিজ্ঞেস করল। অনন্যা মাথা নিচু করলেন। আমাকে কথা বলতে হতো। রাঘব কিছুক্ষণ চুপ থাকল। ভেতরে এসো, সে বলল। ঝুপড়িটি ছোট ছিল, কিন্তু সত্যের জন্য সেখানে জায়গা ছিল। অনন্যা বসলেন। তিনি চারদিকে তাকালেন। এখানেই থাকো? তিনি জিজ্ঞেস করলেন। হ্যাঁ, রাঘব বলল। এটাই জীবন। অনন্যার চোখ ভরে এলো। আমাকে মাফ করে দাও, তিনি প্রথমবারের মতো বললেন। রাঘব তার দিকে তাকালো। কোন কথার জন্য? সে জিজ্ঞেস করল। সব কিছুর জন্য, অনন্যা বললেন। আজকের জন্য এবং সেই বছরগুলোর জন্য। রাঘব মাথা নাড়ল। ক্ষমা চাইলেই সব কিছু ঠিক হয় না, সে বলল। কিন্তু সত্য বললে কিছু জিনিস হালকা হয়ে যায়। অনন্যা দীর্ঘশ্বাস নিলেন। তিনি জানতেন এখন কাহিনী শুধু দুজন মানুষের নয়, এখন প্রশ্ন ছিল ইনসাফের, বিচারের, আর সেই ইনসাফ এখনও আসা বাকি ছিল। কিছুক্ষণ পর অনন্যা ঝুপড়ি থেকে বেরোলেন তো সন্ধ্যা ঘনিয়ে এসেছে। রাস্তায় হলদে আলো জ্বলে উঠেছিল এবং মানুষের জীবন আপন পথে ফিরছিল। কিন্তু অনন্যার জীবন এখন সেই পথে ছিল না যেখান থেকে তিনি এসেছিলেন। রাঘবের বলা শেষ কথাটি তার কানে বাজছিল। সত্য বললে কিছু জিনিস হালকা হয়ে যায়।
তিনি জানতেন এটি শুধু আবেগের দেখা হওয়া নয়, এটি একটি ইশারা ছিল। পরের দিন থানায় অনন্যা আগের চেয়েও বেশি কঠোর ছিলেন, কিন্তু এই কঠোরতা এখন অকারণে ছিল না। তিনি ট্রাফিক সংক্রান্ত ফাইলগুলো চেয়ে পাঠালেন, প্রতিটি অভিযোগ, প্রতিটি রিপোর্ট। তিনি জানতে পারলেন যে এলাকায় রাঘবের মতো মানুষেরা কাজ করে, সেখানে নিয়ম শুধু গরিবদের ওপর প্রয়োগ করা হয়। বড় বড় গাড়ি নিয়ম ভেঙে চলে, কিন্তু জরিমানা সব সময় ছোট লোকেদের হয়। অনন্যা প্রশ্ন তুললেন, এই ট্রাকগুলো রোজ এখানে কেন দাঁড়িয়ে থাকে? এদের চালান কেন হয় না? কোনো জবাব ছিল না, শুধু এড়িয়ে যাওয়ার কথাবার্তা। সন্ধ্যা নাগাদ পুরো থানা জেনে গেল যে ইন্সপেক্টর অনন্যা আজ কিছু বেশি গভীরে যাচ্ছেন। একই সন্ধ্যায় রাঘবের দিন আবার সেই একই ছিল, সাওয়ারি, রোদ, ক্লান্তি। কিন্তু আজ মানুষের আচরণ বদলে গিয়েছিল। কাল পুলিশ তোকে ছাড়ল কেন? একজন অটোওয়ালা জিজ্ঞেস করল। রাঘব কাঁধ উচকল। জানি না। সে চাইছিল না যে কোনো গল্প তৈরি হোক, কারণ গল্প প্রায়ই সত্যের চেয়েও ভারী হয়ে ওঠে। পরবর্তী কয়েকদিনে শহরে অদ্ভুত পরিবর্তন দেখা যেতে লাগল। যেখানে আগে গরিব অটোওয়ালাদের আটক করা হতো, সেখানে এখন বড় বড় গাড়ির বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হতে লাগল। মানুষ বলাবলি করতে লাগল, মনে হয় ওপর থেকে চাপ আছে। না, কোনো নতুন অফিসার এসেছেন। কেউ জানত না যে এই পরিবর্তন কোনো আদেশ থেকে নয়, বরং এক বোধ থেকে এসেছে। একদিন থানায় অভিযোগ এলো, এক ব্যবসায়ী একটি অটোওয়ালার ওপর মিথ্যা অপবাদ দিয়েছিল। নাম ছিল রাঘব। অনন্যা ফাইলটি খুললেন। অভিযোগ দুর্বল ছিল, সাক্ষীরাও মিথ্যা ছিল। আগে হয়তো এই মামলা সরাসরি জরিমানায় বদলে যেত, কিন্তু আজ নয়। অনন্যা ব্যবসায়ীকে ডাকলেন, প্রশ্ন করলেন, কঠিন প্রশ্ন, এতটাই কঠিন যে ব্যবসায়ীর মিথ্যা নিজেই ভেঙে পড়তে লাগল। আপনি মিথ্যা বলছেন, অনন্যা সরাসরি বললেন। ব্যবসায়ী ঘাবড়ে গেল। ম্যাডাম, আপনি যেতে পারেন। আর পরের বার কোনো গরিবকে চাপ দেওয়ার আগে সত্য মনে রাখবেন। সেই দিন প্রথমবারের মতো কেউ রাঘবের নাম সম্মানের সাথে নিল। রাঘবকে থানায় ডাকা হলো। সে ঘাবড়ে গেছিল। সে জানত থানায় ডাকা হওয়া মানেই ভালো খবর নয়। অনন্যা সামনে বসেছিলেন, এইবার দিতেই, কিন্তু চোখে আগের মতো সেই কঠোরতা ছিল না। বসো, তিনি বললেন। রাঘব বসল। তোমার বিরুদ্ধে অভিযোগ মিথ্যা ছিল, আমি তা খারিজ করে দিয়েছি। রাঘব মাথা নিচু করল। ধন্যবাদ। অনন্যা তার দিকে তাকালেন। এটি ধন্যবাদ নয়, এটি শুধু সঠিক কাজ। রাঘব কিছু বলল না। সে জানত যে ইনসাফ যখন পাওয়া শুরু হয়, তখন তার কোনো শোরগোলের প্রয়োজন হয় না। থানা থেকে বেরোবার সময় কনস্টেবল তাকে সম্মানের সাথে দেখল। এটি ছোট্ট একটি বিষয় ছিল, কিন্তু রাঘবের জন্য অনেক বড়। ওদিকে অনন্যার ওপর প্রশ্ন উঠতে লাগল। আপনি খুব নরম হয়ে যাচ্ছেন, একজন সিনিয়র বললেন। অনন্যার জবাব দিলেন, না স্যার, আমি এখন পরিষ্কার দেখতে পাচ্ছি। সেই রাতে অনন্যা বাড়ি ফিরলেন। তিনি প্রথমবারের মতো আয়নায় নিজেকে দেখলেন। উর্দি ছেড়ে তার উপলব্ধি হল যে তিনি ইন্সপেক্টর হওয়ার আগে একজন মানুষ ছিলেন, আর মানুষ হয়ে থাকা কোনো পদের চেয়ে অনেক বড়। পরের সপ্তাহে শহরে একটি ঘটনা ঘটল। এক বড় আধিকারিকের গাড়ি একটি অটোকে ধাক্কা দিল। অটোটি উল্টে গেল। অটোচালক রাঘব ছিল না, কিন্তু তার মতোই এক গরিব মানুষ ছিল। আগে এমন সব ক্ষেত্রে কাহিনী সেখানেই শেষ হয়ে যেত, কিন্তু এইবার নয়। অনন্যা ঘটনাস্থলে পৌঁছালেন। ভিড় ছিল, চাপ ছিল, ফোন আসতে লাগল। ম্যাডাম, বিষয়টি মিটিয়ে ফেলুন। অনন্যা ফোন কেটে দিলেন। তিনি গাড়ির মালিককে হেফাজতে নিলেন। শহর তোলপাড় হয়ে গেল। মানুষ প্রথমবারের মতো দেখল উর্দি সঠিক দিকে দাঁড়িয়ে হাত তুলেছে। সংবাদপত্রে খবর ছাপা হল। নাম নয়, কিন্তু কাজ দেখা গেল। সন্ধ্যায় রাঘব চায়ের দোকানে সেই খবরটি পড়ল। সে সংবাদপত্র বন্ধ করল। তার চোখে পানি ছিল না, ছিল শুধু সন্তোষ। সে জানত এই লড়াই তার ছিল না, কিন্তু তার নীরবতা অন্য কারো কণ্ঠস্বর হয়ে গিয়েছিল। কর্ম এখন চলতে শুরু করেছিল, ধীরে, শান্ত, কিন্তু সোজা। কিন্তু এখনও এক শেষ মোড় আসা বাকি ছিল। পরের দিন সকালে রাঘব রোজকার মতো অটো নিয়ে বেরোল। সেই চায়ের দোকান, সেই স্ট্যান্ড, সেই সওয়ারিরা। ওদিকে অনন্যার জন্য দিনটি সহজ ছিল না। থানায় কাজ চলতে থাকল, ফোন আসতে থাকল, ফাইল খুলতে থাকল, কিন্তু তার ভেতরে একটি সিদ্ধান্ত বারবার করা নাড়ছিল। তিনি জানতেন যা অসম্পূর্ণ রয়ে গেছে তা আজ না হয় কাল সম্পূর্ণ করতেই হবে। সন্ধ্যা হওয়ার আগে তিনি নিজে গাড়ি বের করলেন। কোনো সাইরেন নেই, উর্দির কোনো দাপট নেই। তিনি সেই একই রাস্তায় পৌঁছালেন যেখানে কিছুদিন আগে সব কিছু ভেঙেছিল। রাঘবের অটো রাস্তার ধারে দাঁড়িয়েছিল। সে যাত্রী নামাচ্ছিল।
অনন্যা গাড়ি থামালেন। এইবার তিনি অপেক্ষা করছিলেন না যে কেউ তাকে দেখবে। তিনি নিজেই এগিয়ে গেলেন। রাঘব, তিনি নাম ধরে ডাকলেন। রাঘব ঘুরে তাকাল। কোনো ভয় নেই, কোনো চমকে যাওয়া নেই, যেন সে জানতই যে এই দেখা হওয়াটা অবধারিত। হ্যাঁ, সে বলল। অনন্যা কয়েক মুহূর্ত চুপ রইলেন। তারপর বললেন, আমি আজ অফিসার হয়ে আসিনি। রাঘব মাথা নাড়ল। আমি জানি। অনন্যা দীর্ঘশ্বাস নিলেন। আমি আজ একজন মানুষ হয়ে এসেছি, এবং একজন স্ত্রী হয়ে। এই শব্দগুলো বাতাসে কয়েক মুহূর্ত পর্যন্ত থমকে রইল। রাঘব কিছু বলল না। সে রাস্তার দিকে তাকাল, তারপর নিজের অটোর দিকে। আমি অনেক ভেবেছি, অনন্যা বলে চললেন। আমরা দুজনেই অনেক কিছু হারিয়েছি। হয়তো যদি এখনও দেরি না হয়ে থাকে। তার গলায় হালকা কম্পন ছিল। যদি আমরা আবার। রাঘব ধীরে ধীরে হাত তুলল, থামানোর জন্য নয়, শুধু মাঝে রাখার জন্য। অনন্যা, সে প্রথমবারের মতো তার নাম পুরো শান্তি নিয়ে ডাকল। তুমি ভুল নও। অনন্যা স্বস্তির নিঃশ্বাস নিলেন। কিন্তু পরবর্তী বাক্যটি তার জন্য সহজ ছিল না। আর আমি নিজেও রেগে নেই, রাঘব বলল। সে থামল, তারপর খুব সাদাসিধেভাবে বলল, কিন্তু এখন ফিরে যাওয়ার প্রশ্নটি সঠিক নয়। অনন্যা তার দিকে তাকালেন। চোখে প্রশ্ন ছিল, কিন্তু অভিযোগ ছিল না। কেন? তিনি শুধু এটুকুই জিজ্ঞেস করলেন। রাঘব মাটির দিকে তাকাল। কারণ কিছু সম্পর্ক ভেঙে যায় না, সে বলল। সেগুলো শুধু আপন সময়ে শেষ হয়ে যায়। অনন্যার চোখ ভরে এলো। আমি আজ তোমাকে আপন করে নিতে চাই। তিনি সত্যিটি বললেন, বিনা শর্তে, বিনা চাপে। রাঘব হালকা হাসল। এই কারণেই আমি না বলতে পারছি, সে বলল। অনন্যা বুঝতে পারলেন না। যদি আমি আজ তোমার সাথে চলি, তবে মানুষ বলবে ইন্সপেক্টর এক গরিবকে তুলে নিল। আর যদি আমি মানা করি, সে থামল, তবে মানুষ বুঝবে গরিব নিজেকে বিক্রি করেনি। অনন্যার শ্বাস আটকে গেল। এটি অহংকার ছিল না, এটি নালিশ ছিল না, এটি ছিল আত্মসম্মান। আমি চাই না তোমার মহত্ব আমার বাধ্যবাধকতা মনে হোক, আর না আমার নীরবতা তোমার ভুল মনে হোক। অনন্যা চোখ বন্ধ করে নিলেন। তার ভেতরে কোনো ভার ছিল না, বরং সব কিছু হালকা হয়ে গিয়েছিল। তুমি কি খুশি? তিনি ধীরে ধীরে জিজ্ঞেস করলেন। রাঘব কোনো চিন্তা ছাড়াই জবাব দিল, হ্যাঁ। আর এই জবাবটি সবচেয়ে কঠিন হয়। অনন্যা মাথা নাড়লেন। তিনি কোনো জেদ চাইলেন না, কোনো প্রতিশ্রুতি চাইলেন না, শুধু বললেন, যদি কখনো প্রয়োজন পড়ে। রাঘব কথাটি সম্পূর্ণ করে দিল, তবে আমি নিজে চলে আসব। দুজনে হেসে দিলেন। কোনো অশ্রু নেই, কোনো নাটক নেই, ব্যাস দুজন মানুষ যারা সঠিক জায়গায় দাঁড়িয়েছিল। অনন্যা ফিরে চললেন। যেতে যেতে তিনি শেষবার বললেন, আমার ভালো লাগল যে তুমি আগের মতোই আছো। রাঘব কোনো জবাব দিল না। সে অটোতে বসে পড়ল। অটো আগে বাড়ল। এইবার কোনো হাত ওঠেনি, অপমানের জন্য নয়, থামানোর জন্য নয়। রাস্তাটি সেই একই ছিল, কিন্তু কাহিনী সম্পূর্ণ হয়ে গিয়েছিল। কারণ ইনসাফ সবসময় মিলনের মাঝে থাকে না, কখনো কখনো তার সঠিক দূরত্ব বজায় রাখার মাঝে থাকে। আর সেই দিন গরিব অটোচালক কারো দয়ায় নয়, নিজের মহত্ব দিয়ে জিতে গিয়েছিল। বন্ধুরা, এই কাহিনী আমাদের এটাই শেখায় যে অনেক সময় জীবন আমাদের ওপরে নয়, বরং নিচে নামিয়ে নিয়ে এসে শেখায় যে আসল মর্যাদা কি হয়। রাঘব না তো অপ্রতিশোধ নিয়েছিল, না কারো সামনে কাকুতি মিনতি করেছিল। সে শুধু নিজের কাজ করেছিল আর নিজের সম্মান নিজে বাঁচিয়ে রেখেছিল। আর অনন্যাকেও এটাই বুঝতে সাহায্য করেছিল যে উর্দির চেয়ে বড় মানুষ হওয়া অনেক বেশি জরুরি। কিন্তু আপনারা রাঘবের জায়গায় হলে কি সম্মান বাঁচানোর জন্য আবার সম্পর্ক জোড়া থেকে না বলতে পারতেন? আর যদি আপনারা অনন্যার জায়গায় হতেন, তবে কি নিজের পদ, নিজের অহংকার আর নিজের ভুল তিনটিই একসাথে স্বীকার করতে পারতেন? একটু সততার সাথে চিন্তা করবেন। এই কাহিনীতে সঠিক কে ছিল, রাঘবের অস্বীকার নাকি অনন্যার নত হওয়া? কমেন্টে আপনাদের মতামত অবশ্যই লিখবেন। আর এই কাহিনী যদি আপনাদের হৃদয় ছুঁয়ে থাকে, তাহলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সম্পর্কের মূল্য বুঝবেন, আর আপনজনদের সব সময় কদর করবেন।